বিয়ের 14 বছর পার হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ দিলে যখন তাহলে একটা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। তখন আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশে আছি, তোমার যা মন চায় তাই হবে। আর এদিকে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করার পর সে আমাকে ডেকে নিয়ে বলল, তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো, তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে। আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করবে, 14 বছরের সংসার ভুলে যাবে। সে যখন নতুন বউকে ঘরে নিয়ে আসে, ঠিক তার পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কারণ নিজের চোখে এসব কিছুই আমি সহ্য করতে পারতেছিলাম না। এরপর বাবার বাড়ি আসলে আমার ঠিক মতো ঘুম হতো না, কোনো কিছু ভালো লাগতো না। আশেপাশে চাচি খালা প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো। আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতো। বাবার বাড়ি আসার পর দেখে আমার কদর অনেকটা কমে যায়, এখানে কেউ তেমন আর আমাকে ভালোবাসতো না। এসব সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুর বাড়িতে চলে যাই। 4-5 দিন পর শ্বশুর বাড়িতে আসার পর আমার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীকে দেখে আমার কলিজা ফেটে যেত। শ্বশুর বাড়ির লোকজন ধীরে ধীরে আমার সাথে সবাই কথা বলা বন্ধ করে দেয়। সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে, করবেই না কেন। নতুন বউ যেমন সুন্দরী ছিল তেমন বয়সে ছোট। রাতে আমার হাজবেন্ড যখন বাসায় আসতো সে তখন আমার সাথে একটা কথাও বলতো না, একদম নতুন বউর রুমে চলে যেত। দিন দিন আমি এত বেহাইয়া হয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে আমি তার পা ধরে বসে থাকতাম যে আমার সাথে একটু কথা বলো, আমাকে একটু সময় দাও, কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না। শীতের কয়েকদিন পর আমি আবার বাবার বাড়িতে চলে আসি, সেখানে টিকতে না পেরে আবারও শ্বশুর বাড়িতে চলে আসি। কি যে করতেছিলাম আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। এর মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে বলে, তুমি তো কখনো সন্তান দিতে পারবা না, তাই এই সংসারে থেকে তোমার কোনো লাভ নেই। আমার ছেলের বউয়ের মাঝখান থেকে তুমি সরে যাও, আর তোমাকে যেন কখনোই এই বাড়িতে আমি না দেখি। আর তোমার যে কয় টাকা কাবিন আছে সেটা সময় মতো পেয়ে যাবা। আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা 20 দিন হয়ে গেলেও আমি বাড়িতে কাউকেই জানাইনি, কিন্তু আমার শাশুড়ি যখন বলল যে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, তখন আমি আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে বললাম আমি প্রেগনেন্ট। তখন আমার মুখে এই কথা শোনার পর আমার হাজবেন্ড অনেক খুশি হলেন আর বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুইজনকে চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমাদের দুইজনকেই আমি অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি কখনোই বাঁচতে পারবো না। তখন আমি মনে মনে হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচতে পারবে, কিন্তু তোমার নতুন বউকে ছাড়া একদিনও তুমি টিকতে পারবে না। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুব কান্না পায়। বউ সাজা অবস্থায় পাশে বসে থাকা শেরওয়ানি পরা হাজবেন্ডটাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কি সুন্দর চলছিল আমাদের জীবন। শুধু একটা সন্তানের জন্য যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা, মানুষের চামড়া এক থাকলেও মানুষটা বদলে যায়। শ্বশুর বাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না। ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। তবে আমার মা ঠিক ওই ফলমূল কিনে খাওয়াতো, কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার হাজবেন্ড তার দ্বিতীয় বউকে নিয়ে প্রায় বাইরে ঘুরতে যেত, বাইরে খাওয়া দাওয়া করতো, কিন্তু কখনো আমাকে বাসায় এসে জিজ্ঞেস করেনি তোমার শরীরটা কেমন আছে, তোমার ভালো লাগছে কিনা। এর মাঝে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না, ওঠানামা করতে পারি না। তাই ছোট বউকে বলেছিলাম, বোন ছাদে কিছু কাপড় শুকা দেওয়া আছে, তুমি যে একটু নিয়ে এসো। সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা ভালো না। আর এটা শোনার পর আমার হাজবেন্ড আমার সাথে সেদিন যে কি খারাপ ব্যবহার করেছিল সেটা আমি কিভাবে বলবো। আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম, আমার হাত পা কি নষ্ট হয়ে গেছে কিনা, আরো অনেক কথা। ঠিক ওই মুহূর্তেই আমি আমার বাবার বাড়ি চলে আসি। এরপর আমার হাজবেন্ডের সাথে আমার আর তেমন একটা যোগাযোগ হয়নি। এদিকে আমার ডেলিভারি টাইম চলে আসে। 2 দিন পর আমাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা লোকও আসেনি। আমার হাজবেন্ডকে ফোন দিলে সে বলে তার নতুন বউয়ের বাবার বাড়িতে সে বেড়াতে এসেছে। আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারিতে আমি 2টা পুত্র সন্তান জন্ম দিই। এরপর 3 দিন হসপিটালে ছিলাম, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা লোক আমাকে দেখতে আসেনি। এমনকি এই 3 দিনের ভিতরে আমার হাজবেন্ডও আমাকে একটাবারের জন্য দেখতে আসেনি। 3 দিন পর হসপিটাল থেকে রিলিজ পেলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর সবাই অনেক গালমন্দ করতো। এরপর আমার বাচ্চাদের চুল কাটা হয়, নাম রাখা হয়, তখন তার বাবা কোনো যোগাযোগ করেনি। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না নগদ, তাই বাধ্য হয়ে আমার কিছু স্বর্ণের গহনা বিক্রি করে আমার বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি। বিশ্বাস করেন আপু, সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পর তার নানা বাড়ি দাদা বাড়ি থেকে কত আদর ভালোবাসা পায়, কত যত্ন পায়, কত গিফট পায়, কিন্তু আমার বাচ্চাদেরকে কেউ একটা সুতা পর্যন্ত দেয়নি। এর 4 মাস পর আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স পেপার পাঠায়। ডিভোর্স পেপার হাতে পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে অনেক কান্না করেছিলাম। আজ থেকে তারা তাদের বাবাকে হারালো। কাউকে ঠকালে আল্লাহ তার বিচার নিজের হাতে করে। যে বউয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সে বউয়ের কোনোদিনও সন্তান হবে না। যে বউয়ের জন্য আমার সন্তানের পরিচয় দেয়নি সে কখনো বাবা ডাক শুনতে পারবে না। এরপর আমার প্রাক্তন হাজবেন্ড অনেকবার চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য, অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদের নেওয়ার জন্য, কিন্তু আমি দেইনি। আমার সন্তান 2টা এই পৃথিবীতে তার মা ছাড়া কিছুই বুঝে না। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদের নিয়ে বেশ ভালো আছি, অনেক সুখে আছি। আর আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনেছেন সেই স্টোরিটা আমার না, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।